কলেজ গেটের সামনে প্রহর ভাইয়ের হাতে দামড়া মার্কা থাপ্পড় খেয়ে মাথাটা সেকেন্ড কয়েকের জন্য স্তব্ধ হয়ে গেল। আমি হতবিম্বল হয়ে ওনার দিকে তাকালাম। ওনার দৃষ্টিতে ক্রোধের ফুলকি উঠছে, রুজুরা দপদপ করে কাঁপছে। সেই চোখের দিকে তাকিয়ে একই সাথে কাঁপছি আমি। মনে একরাশ ভয় আর অপমানের কান্না পেয়ে যাচ্ছে আমার। চারপাশে সব মানুষজন যেন নাটক দেখতে প্রস্তুত। জানি না কি করেছি আমি, যার জন্য এমন হাল হলো আমার। আমি খানিকটা রাগ আর কান্না ভরা চোখে ওনার দিকে তাকিয়ে বললাম, আমি কি করেছি ভাইয়া? মারলেন কেন আমায়? উনি এখনো আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। ওনার বন্ধুগুলাও রাগ দেখে ভয় চুপসে গেছে যান। উনি কোনো কথা না বলে বাইকে উঠলেন, সাথে স্পষ্ট শব্দে বলে গেলেন, তোকে আগেই বলেছিলাম রাস্তায় কোনো সমস্যা হলে আমাকে জানাতে, কিন্তু জানালি না। না জানিয়ে খুব ভালোই করেছিস। আজ বাড়ি আয়। বলেই উনি গেট কাঁপিয়ে পুরো হিরোদের মতো বাইক চালিয়ে সেখান থেকে কেটে পড়লেন, সাথে ওনার বন্ধুগুলো। আমার নাম রশ্মি, পুরো নাম আহমেদ রশ্মি। আমরা 3 বোন, পুরো কন্যার রাজ্য বলা যায়। আমার যমজ বোনের নাম ঐশী, আর পিচি যে কিনা ক্লাস 2-এ উঠলো, ওর নাম প্রিয়সী। বাবা এই কলেজের প্রফেসর। অথচ সেই কলেজের সামনেই প্রহর নামের ছেলেটা আমায় শক্ত হাতে থাপ্পড় মেরে গেল। এর অবশ্য কারণ আছে, কারণটা এখনো জানি না। যিনি আমাকে থাপ্পড় মেরে চলে গেলেন ওনার নাম প্রহর খান, এই কলেজের প্রাক্তন স্টুডেন্ট। প্রাক্তন হলেও যখন তখন এই কলেজে এসে নিজের মতো চলাফেরা করে। আর করবে নাই বা কেন? এক সময়ের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বলে কথা, এখন আবার বুয়েটের মতো ভার্সিটিতে স্বনামধন্য স্টুডেন্ট, আমার মা জননীর বান্ধবীর ছেলে। বাড়িটাও হয়েছে আমাদের বাড়ির পাশে, যার কারণে বাস সবসময় আমার উপরেই পড়ে। কোনো কিছু করলে শুধু মা জননী উদাহরণ দেয়, ওই দেখ প্রভুর কত সুন্দর পড়াশোনা করে বুয়েটে চান্স নিয়ে নিল, আর তুই তো ওর পা ধোয়া পানিরও যোগ্য নয়। আর আম্মি এই ছেলেকে এমন পছন্দ করে যেন উনি আমার মা জননীর প্রিয় পুত্র, আর আমাকে কুড়িয়ে পেয়েছে বুড়িগঙ্গার খোলা জলে। গালে থাপ্পড় মারায় আঙুলের ছাপ উঠে গেছে। এটা এমন কিছু না, মাঝে মাঝে বড় কোনো অপরাধ করলে এমন ভাবে সবার সামনে অপমান করেন উনি। জানি না ওনার সাথে আমার কি শত্রুতা, তবে যাই হোক, আমি আজ এর শেষ দেখে ছাড়ব। আমি আহমেদ রশ্মি। আমি গেট থেকে এসে কলেজের ওয়াশরুমে ঢুকলাম। ফ্রেশ হয়ে গালে হাত রাখলাম। স্পষ্ট আঙুলের ছাপ, ফর্সার ত্বক থাকায় ডাকটা স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। এমন সময় ব্যাগে ফোন কাঁপার শব্দে আমার ধ্যান ভাঙল। ফোন বের করে স্ক্রিনে চোখ বুলালাম, সাথে সাথে একজোড়া সুশ্রী চোখ আর সশাস্য ঠোঁট চোখে পড়ল আমার। আর জলজল করে উঠল 4টি ইংরেজি বর্ণ, প্রেম। আমার মুখেও হাসি ফুটল। এই ছেলেটি হলো প্রহর খাটাসের মিষ্টি ছোট ভাই। জানি না এমন একটা বদমাস ছেলের ছোট ভাই এত ভালো কেমনে হয়। আমি ফোনটা রিসিভ করে বলে উঠলাম, কিরে বল, কি খবর? কিসের খবর চাও তুমি আপু? খবর পুরো ওই কেরোসিন। ভাইয়া অনেক রেগে আছে। তোর এই হতচ্ছাড়া ভাই আজকেও আমায় থাপ্পড় মেরেছে। আর তোর ভাই কখন শান্তিতে থাকে বলতো? খাটাস একটা। সে তুমি যাই বলো, আমি নিজেও কিন্তু রেগে আছি। তোমাকে রাস্তায় যে ছেলেটা এতদিন ডিস্টার্ব করতো, সে কথা এতদিন বলো নাই কেন ভাইয়াকে? ভাইয়াকে না বলতে পারো, আমাকে তো বলতে পারতে। এখন ওই ছেলের কি হবে তুমি ভেবে নাও। আমার গলা শুকিয়ে গেল। আসলেই তো এই ছেলের তো অবস্থা খারাপ হয়েই যাবে নিশ্চয়ই। এর আগেও বহুবার এমন ঘটনা ঘটেছে, তবে এবারের ভয়াবহ। গতকাল রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে কলেজ গেটে ঢুকবো, এমন সময় একটা অপরিচিত ছেলে আমার মুখের উপর সিগারেটের ধোঁয়া ছাড়ে আর শীষ বাজিয়ে চলে যায়। ছেলেটা এমনিতেই মাঝে মাঝে বাইক নিয়ে আমার পেছনে ঘুরত, কিন্তু প্রহর ভাইয়ের চোখে পড়লো গতকাল। সর্বনাশ! কি হলো আপু, কথা বলছো না কেন? কিছু না। আচ্ছা এখন বাই, কলেজের ঘন্টা পড়ে গেছে। শোন, তুই আজকে সন্ধ্যায় লুকিয়ে আমার জন্য একটা বিরিয়ানির প্যাকেট আনিস তো। কিন্তু ভাইয়া জানতে পারলে আমায় বাস দিবে। তুই ওই বদমাইশ ছেলেকে ভয় পাস? ছি, তোর বড় বোন হতে পেরে লজ্জায় মরে যাচ্ছি আর। থাক, আর মরে যেতে হবে না, আমি আনবো নে, সমস্যা নাই। এই তো ভালো ছেলে। জানু, লাভ ইউ, বাই। ফোন কেটে ক্লাসে ঢুকে পড়লাম। আজ মন বসছে না ক্লাসে। ওড়না দিয়ে ডান গালটার কিছু অংশ ঢেকে নিয়েছি। সবকিছু যেন অসহ্যকর লাগছে। এমন সময় আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড স্নেহা এসে হাজির। স্নেহা প্রচন্ড জেদি মেয়ে,
তবে মনটা অনেক ভালো। আমার সাথে এই কলেজের প্রথম দেখা হয়েছিল আর বন্ধুত্ব হয়ে যায় সেদিন থেকেই। আমাকে মনমরা হয়ে থাকতে দেখে ব্যাগটা ধপ করে টেবিলে রেখে বলল, রশ্মি, তুই এত খারাপ কবে থেকে হলি বলতো? তুই আসার আগে আমায় একটা ফোন করতে পারলি না রে? আমি তো ভেবেছিলাম তুই আজকে কলেজেই আসবি না। আমি গালের জ্বালায় বাঁচি না। আবার ওর কথা শুনে মনটা হঠাৎ করে ভীষণ খারাপ হয়ে গেল। আজ যদি একসাথে আসতাম তাহলে আমার এই দিনটা দেখতে হতো না। প্রহর ভাই হয়তো স্নেহাকে দেখে একটু কম রিয়েক্ট করতে। ধুর, আজ কার মুখ দেখে যে উঠেছিলাম। আমি কাঁদো কাঁদো গলায় বললাম, আমি আজ কার মুখ দেখে উঠেছিলাম রে স্নেহা? তুই জানিস কলেজ গেটের সামনে প্রহর ভাই আমাকে কি থাপ্পড়টাই না মেরেছে। আর একটু হলে হার্ট অ্যাটাক করতে হতো। স্নেহার একমাত্র ক্রাশ প্রহর ভাইয়ের নামে এসব কথা যেন বিশ্বাস হলো না ওর। স্নেহা সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, প্রহর ভাইয়া তোকে কি সত্যি সত্যি মারে না কি রে? ইস, হাউ সুইট একটা ছেলে। কেন যে ওর নামে এত মিথ্যে এলিগেশন আনিস? তুই জানিস প্রহর ভাইয়ার চোখ দুটো যেন চোখ নয়। ওই চোখ দিয়ে তাকিয়ে আমি প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করতে পারবো। 10 to বুস মুভির মতো জম্বিদের সাথে লড়াই করতে পারবো। আহা, তার চুলগুলো এমন চিলকে কেন বলতো? জেল টেল লাগায় নাকি রে? মাঝে মাঝে ওনার পারফিউমের ঘ্রাণে মহাশূন্যে ভেসে যেতে ইচ্ছে করে আমার। তুই থামবি? তোর ওই ক্লাসের আসল চরিত্র জানলে আর ভুলেও তাকাবি না ওর দিকে। অসহ্য। আমি 2টো ক্লাস করেই বাসায় চলে আসলাম। শরীরটা খারাপ লাগছে, মাথাটা ভার ভার লাগছে। বাসায় এসে একটা লম্বা ঘুম দিলাম। এক ঘুম পেরিয়ে গেল সারাটা দিন। যখন সন্ধ্যা হলো, পূর্ব আকাশটা গাঢ় লালচে রং ধারণ করলো। পাখিরা তাদের আপন নীড়ে ফিরতে শুরু করলো। তখন নিদ্রা কাটলো আমার, আর শরীরটাও যেন প্রাণ ফিরে পেল। বিছানা থেকেই ফোনটা হাতে নিলাম, ডাটা অন করলাম। সাথে সাথেই হোয়াটসঅ্যাপে 2টো নোটিফিকেশন দেখে চক্ষু আমার চরক গাছে। প্রহর ভাই ভিডিও পাঠিয়েছে। যে ভিডিও পাঠিয়েছে তা যে অত্যন্ত ভয়ানক হতে চলেছে তা বুঝতে পারছি আমি এই ভেবে অবাক হচ্ছি যে আমার মা জননী কেন আমার উপর রাগ ছাড়ছে না। প্রহর ভাইকে এখনো কিছু জানায়নি। আমি বেশি দেরি না করে হোয়াটসঅ্যাপে ঢুকলাম। ভিডিওটা অন করে যা দেখলাম তাতে আমার কলিজার পানিটুকু গায়েব হবার জোগাড়। একটা জলজ্যান্ত মানুষকে কুকুরের মতো পিটাচ্ছে একটা ছেলে। ছেলেটা যে প্রহর ভাই নয় তা আমার মস্তিষ্কে ভালো করেই বুঝে গেল। অবশ্য ছেলেটাকে চিনার উপায় নেই। মুখে, হাতে, পায়ে, মাথায় কালো পোশাকে ঢাকা। তবে মনে হচ্ছে খুব চেনা আমার। একটা হকি স্টিক দিয়ে গতকালকের ছেলেটাকে জোরসে পিটাচ্ছে। আমার ভিডিওতে পাওয়া যাচ্ছে ছেলেটা নিজেকে বাঁচানোর জন্য ভুবন কাঁপানো আত্মচিৎকার। তাতে যেন কালো পোশাক পরা ছেলেটার মনে মায়া জন্মালো না, বরং মারের গতি আরো বাড়লো। আর ক্যামেরা যে করছে সে নিজেও মনে হচ্ছে প্রফেশনাল। কোনো ফোনের কাঁপাকাঁপি নড়াচড়া ছাড়াই দিব্যি হেঁটে হেঁটে চারপাশ থেকে ভিডিও করে নিচ্ছে। মনে হচ্ছে উনিও বেশ মজা পাচ্ছেন। আমি আর ভিডিও দেখলাম না। ভয়ে হাত পা ঠকঠক করে কাঁপছে। এমন সময় প্রেমের কল আসলো। আমি রিসিভ করতেই ওপাশ থেকে হাঁপাতে হাঁপাতে প্রেম বলল, আপি, তুমি ছাদে আসো, আজ বিরিয়ানির পার্টি হবে। আমার ভাইয়াও জয়েন করবে বলেছে, আর ভাইয়াই তোমার জয়েন করানো বাধ্যতামূলক করেছে। কি আসবা তো? আমি হু হা কিছুই করলাম না। প্রহর নামটা শুনেই আবারও এক দফা ভয়ে কাঁপলাম। প্রেম ফোন কাটার পরে ভয়ে এখনো রুম থেকেই বের হইনি আমি। জানি না আমার ভাগ্যে আজ কি লেখা আছে। হঠাৎ ফোন বেজে ওঠায় ধ্যান ভাঙলো আমার। স্ক্রিনে একটা অপরিচিত নাম্বার। প্রথম দফায় না ধরলেও দ্বিতীয়বার ঠিক ধরে নিলাম। ফোনটা কানে নিতেই ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে কেউ বলল, আপনাকে ছাদে আনার জন্য কি উচ্চ আদালতে আপিল করতে হবে, নাকি একাই আসতে পারবেন? কথাটি শোনা মাত্র আমার কলিজার যেটুকু পানি ছিল তাও ফুস করে উড়ে গেল। কিন্তু ভাবলাম না, এইভাবে আর কত, এর জবাব আমি দিয়েই ছাড়বো। কোনো মতে কণ্ঠ শক্ত করে বলে দিলাম, আপনি কে? আপনার কথা আমাকে শুনতে হবে? আমি ছাদে যাব না মানে যাব না। আপনি কি আমার স্বাধীনতাটুকু কেড়ে নিতে চান? ননসেন্স। বাব্বা, মহারানী কণ্ঠে এত তেজ তো এখন উপরে আসবেন নাকি আমি গিয়ে টেনে উপরে তুলবো? অত্যন্ত গভীর কণ্ঠে কথাটা বললেন প্রহর ভাই। ওনার এমন কণ্ঠ মানে সামনে আগত বিপদ। মংলা বন্দরের 10 নম্বর হুঁশিয়ারি সংকেত। যে কোনো মুহূর্তে সাইক্লোন আঘাত হানতে পারে এমন অবস্থা। তোর সময় শেষ। আমি তো রুমের সামনে আসছি। ফোন কেটে দরজা খোল, না হলে কিন্তু আন্টিকে সব বলে দিব।
এখনো কিছু বলি নাই। কথাটা বলার আগেই বোধহয় উনি ফোন কাটলেন, আর দরজায় ঠক ঠক করে দুটো আওয়াজ হলো। হায় রে, এমন কথা না বললেও পারতাম। এখন আমাকে কে বাঁচাবে? আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম। আমি দরজার সামনে গিয়ে দরজা খুলবো না করেও খুলে দিলাম। খুলে দিয়েই চোখ বন্ধ করে গালে 2 হাত দিয়ে দিলাম, যাতে থাপ্পড় মারলেও কিছুটা প্রোটেক্ট করা যায়। দরজা খোলার পরেও যখন দেখলাম কোনো সারা শব্দ নেই, তখন চোখ খুললাম। সামনে তাকিয়ে দেখলাম আমার মা জননী খুন্তি হাতে নিয়ে আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। তৎক্ষণাৎ আমার কলিজায় পানি ফিরে এলো, কিন্তু মায়ের হাব ভাব তো ভালো ঠেকছে না। তোর লজ্জা করে না রোশনি? বিরিয়ানি খেতে চাস, আমাকে বললেই তো বানিয়ে দিতাম। তুই কি না বাবুকে বলছিস বাজার থেকে বিরিয়ানি এনে দিতে? ওই বাবু কি তোর চাকর? তোর মতো কি বসে বসে খায়? ও সারাদিন পড়াশোনা করে, সেই পড়াশোনা বাদ দিয়ে তোর জন্য বিরিয়ানি এনেছে। আর তুই নাকি এখন ভন ধরে আছিস? দরজা খোলার নাম গন্ধ নাই। মানে নিজেকে কি তোর আমেরিকার প্রেসিডেন্ট মনে হয়? গিয়ে দেখ, ড্রয়িং রুমে তোর জন্য অপেক্ষা করে আছে বাবু। ছেলেটাকে দেখেই আমার খারাপ লাগছে। না জানি এই সন্ধেবেলায় কত কষ্ট করে তোর জন্য বিরিয়ানি এনেছে, আর তুই। আমি স্টপ। হোয়াট ননসেন্স ইউ টকিং অ্যাবাউট মি? আমি বকবক শুনে নিজেকে পাগল পাগল লাগছে। না জানি এই প্রহর খাটাসটা কি কি বলে আম্মিকে হাত করে নেয়। অসহ্য। এদিকে আম্মিকে থামাতে ফট করে ইংলিশ বলে দিলাম, কিন্তু পরিস্থিতিটা আরো খারাপ হয়ে গেল। আম্মি আমার ইংলিশ শুনে তেলে বেগুনে জ্বলে উঠলেন, চেঁচিয়ে বললেন, তোর সাহস দিন দিন বেড়ে যাচ্ছে রশনি। মুখে লাগাম দে, আবার ভুলভাল ইংলিশ বলিস। এদিকে আম্মির ভুবন কাঁপানো চিৎকারে ড্রয়িং রুম থেকে এদিকে আসলেন প্রহর ভাই। আমাকে দেখে একটা ডেভিল মার্কা হাসি দিলেন। ভাবটা একদম যেন বাংলা সিনেমার মিশা সওদাগর। অবশ্য দেখতে পুরো হিরোদের মতোই। ওনাকে দেখেই বারবার ক্রাশ খায়, কিন্তু ওনার যা চরিত্র ভাবলেও বমি পায় আমার। যাক, উনি সামনে যে এসেই আম্মিকে জড়িয়ে ধরলেন। ওমা, যা দেখে আমার চোখ কপালে ওঠার জোগাড়। না আন্টি, বাদ দেন তো। ছোট মানুষ বুঝে কম, সমস্যা নেই। আর আপনার মুখটা এমন শুকনা লাগছে কেন? খাওয়া দাওয়া নিশ্চয়ই করেন না। এটা কিন্তু কোনোভাবেই মানতে পারছি না আন্টি। এরপর থেকে এমন দেখলে কিন্তু কথাই বলবো না আপনার সাথে। মানুষ কতটা নাটক করতে পারে তার নিজের চোখের সম্মুখে দেখতে পেলাম। আজই আন্টিকে বলতে হবে, যাতে ছেলেকে ওয়েব সিরিজ করতে দেওয়া হয়। খুব তাড়াতাড়ি সেলিব্রিটি হয়ে যেতে পারে। তা না করে কষ্ট করে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে। প্রহর ভাইয়ের থেকে মিষ্টি কথা শুনে আমার সদ্য তেলে বেগুনে জ্বলে ওঠা আম্মাজান মিয়ে গেলেন। মুখে ফুটে উঠলো তৃপ্তির হাসি। আম্মু মুখে হাসি রেখে বললেন, কই বাবু, আমি তো ঠিক আছি। কথাটা বলেই প্রহর ভাইয়ের মাথার চুলগুলো একটু ঢং করে ঠিক করে দিলেন। ন্যাকামো দেখে মরে যাই। আমার দিকে আবারও ধারালো দৃষ্টি নিক্ষেপ করে আম্মি বলল, দেখেন, শেখেন কিছু। জীবনে তো আমার দিকে তাকালি না। অবশ্য কাকে বলছি? যে নিজের খেয়াল রাখতে জানে না, সে নাকি রাখবে আমার খেয়াল। প্রহর ভাই আম্মিকে বললেন, চলেন ছাদে যাই আন্টি, ওখানে প্রেম বিরিয়ানির ব্যবস্থা করেছে, একসাথে খাবো। প্রেম ব্যবস্থা করেছে মানে? তুমি করনি? আম্মির কথা শুনে প্রহর ভাইয়ের কাশি উঠে গেল। কোনো মতে বলল, আরে আমি তো সব ব্যবস্থা করেছি, এখন প্রেম ওগুলো সার্ভ করছে। ঐশী আর প্রেয়সী ছাদে চলে গেছে, চলেন ছাদে যাই। না না, থাক বাবু, আরেকদিন খাবো। অতঃপর আমার দিকে দৃষ্টি রেখে বললেন, এই অসহ্য মেয়েটাকেও নিয়ে যাও। আম্মির কথা শুনে প্রহর ভাই স্বল্প স্বরে বললেন, তার জন্যই আশা। আপনি কিছু বললেন প্রহর ভাই? আরেকবার বলুন শুনি। চুপচাপ আমার পিছু আয়। প্রহর এক কথা দুইবার বলে না। আই থিঙ্ক ইউ নো দ্যাট। প্রহর ভাই আমাকে নিয়ে ছাদে এলেন। প্রহর ভাইয়ের বাড়িটা আমাদের বাড়ির পাশে হলেও ছাদটা অ্যাডজাস্ট করা। একদম অ্যাডজাস্ট নয়, একটা মই আছে যেটা দিয়ে যাওয়া যায় সহজেই। ছাদটা এখন রঙিন আলোকসজ্জায় সজ্জিত। চারপাশে তাকিয়ে দেখলাম একটা টেবিলের উপর বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছে। ওখানে বিরিয়ানির কয়েকটা প্যাকেট, যা দেখে আমার জিভে মোটামুটি জল চলে এলো। কিন্তু না, প্রহর ভাইয়ের সামনে বিরিয়ানির দিকে এইভাবে একদম তাকানো যাবে না। দেখলাম প্রেম প্রিয়সীকে পিঠে নিয়ে দৌড়াদৌড়ি করছে, আর ঐশী ছাদের এক কোনায় দোলনায় বসে ফোন টিপছে। কিছুদিন ধরে ওর আচরণ সন্দেহজনক। বেচারা আগে সবকিছু শেয়ার করতো আমার সাথে, অথচ এখন কেমন একা একা থাকে। মাঝে মাঝে হুটহাট হেসে দেয়। ভূতে ধরেছে কিনা কে জানে।
আমাকে এমন নিশ্চুপ থাকতে দেখে প্রহর ভাই বললেন, দেখ তোর বোন কত সুন্দর লুকিয়ে প্রেম করছে। কি করলি জীবনে? আমারও তো ইচ্ছে হয় প্রহর ভাই, কিন্তু আপনার মতো সিসিটিভি থাকলে সেটা কি সম্ভব হয়? যে কয়টা ছেলে পেছনে ঘুরে 2 দিন পর দেখি সেটাও উধাও। আমার সব বান্ধবীরা প্রেম করে, শুধু আমি করি না। মাঝে মাঝে ইচ্ছে হয় বৃন্দাবন ঘুরে আসি। অত্যন্ত দুঃখী ভাব নিয়ে কথাটা বললাম, কিন্তু কথা বলার পর বুঝতে পেলাম ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছি। প্রহর ভাই কণ্ঠ গভীর করে বললেন, বৃন্দাবনের টিকিট কেটে দেই। আমি ওনার কণ্ঠে থতমত খেয়ে গেলাম। আমি তো এমনিই বললাম প্রহর ভাই, সিরিয়াসলি নেওয়ার কি আছে? মাথাটা হঠাৎ একটু ঘুরতে শুরু করলো। এভাবে হঠাৎ মাথা ঘোরানোর কারণটা খুঁজে পেলাম না। আমি খানিকক্ষণ নিশ্চুপ থেকে একটা দুঃসাংঘাতিক কাজ করে ফেললাম। বললাম, আপনি অনেক সুন্দর প্রহর ভাই, একজন সুদর্শন পুরুষ। প্রহর একটু ভাব নিয়ে বললেন, সে আর বলতে, তোর মাথায় সুবুদ্ধি গজালো তাহলে? ভালো ভালো। আপনার গার্লফ্রেন্ড আছে প্রহর ভাই? সে কি অনেক সুন্দর? আমার থেকেও সুন্দর? আপনি এমন সুন্দর কেন প্রহর ভাই? আপনাকে দেখে আমার সব বান্ধবীরা ফিট খেয়ে যায়। প্রহর ভাই আমার দিকে সূক্ষ্ম দৃষ্টি ফেললেন, ভীত স্বরে বললেন, ভালো ভালো। তুই কিছু খেয়েছিস রোশনি? ও সিট, একটু আগে যেটা খেয়েছিস ওটা তো পানি ছিল না, ওটা বিয়ার ছিল। সর্বনাশ। বিয়ার কি প্রহর ভাই? আপনার খোঁচা খোঁচা দাড়িগুলোই খুব সুন্দর, আপনাকে সুন্দর মানায়। কিছু না, চল তোকে রুমে দিয়ে আসি। আপনি আমায় কোলে করে নিয়ে যান প্রহর ভাই, আমার মাথা ঘুরছে। একটু আগে হঠাৎ পানির পিপাসা পেয়েছিল। প্রহর ভাইয়ের পকেটে পানির বোতল দেখতে পেয়ে খপ করে নিয়ে খেয়ে ফেলি। প্রহর ভাই অন্যমনস্ক ছিল, যার দরুন মানা করতে পারেনি। প্রহর ভাই প্রেমকে ডাকলেন। প্রহর ভাই এসে বললেন, তোর বোন বিয়ার খাইছে, আমার পকেটে ছিল, এখন আলতু ফালতু বকছে। ওকে একটু রুমে দিয়ে আয়। আন্টি কিছু বললে বলবি এমনি মাথা ঘুরছে। তোমার বোন হয় না ভাইয়া? এমন ভাবে বলছো যেন তোমার বউ আর আমি তোমার শালা। মারবো একটা থাপ্পড়। যা করতে বলছি তা কর। আমি ওদের কথা শুনে মনে হয় শূন্যে ভাসছি, মাথা ভো ভো করছে শুধু। প্রেম বলল, আমি তো কোলে নিতে পারবো না ভাইয়া, ওজন আছে তো, আবার না ফেলে দিই। ওলে ওলে, মাস্তানি করার সময় তো ভালোই পারো, এখন ওজন তাই না? ভাগ এখান থেকে, আর আজকের ছেলেটাকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা কর। আচ্ছা ভাইয়া। শেষমেশ প্রহর ভাই আমাকে কোলে নিলেন। এখানকার সব কথা আমার মাথায় 35 কিলোমিটার উপর দিয়ে চলে গেছে। যাই হোক, উনি আমাকে নিয়ে আমার বেডরুমে আসলেন। রুমের ভেতরে এসে আমাকে বিছানায় রাখলেন। যখন দরজাটা ভেতর থেকে বন্ধ করলেন তখন আমার মাথার টনক নড়ল, কিন্তু মাথাটা ভার হয়ে থাকায় তেমন রিয়াকশন দেখাতে পারলাম না। উনি আমার দিকে দরজাটা বন্ধ করেই আমার দিকে এগিয়ে আসলেন। আমার দিকে ঝুঁকে বললেন, আমি সুন্দর তাই না? কেমন সুন্দর বলতো? আপনি সুন্দর প্রহর ভাই। আমি জানি আমি সুন্দর, আর কয়বার বলবি? আচ্ছা আমি তোর কোন জন্মের ভাই বলতো? শক্ত কণ্ঠে কথাটা বললেন প্রহর ভাই। আমি ভ্যাবলার মতো ওনার সুশ্রী মুখের দিকে তাকিয়ে রইলাম। ক্লান্ত কণ্ঠে বললাম, আমি তো এটাই বলতে বলেছে প্রহর ভাই, আপনি অনেক সুন্দর। আচ্ছা ঘুমা, আমি যাই। গায়ে একটা কম্বল মুড়ি দিয়ে বেলকনির দরজা দিয়ে কেটে পড়লেন উনি, অথচ দরজা ভেতর থেকে বন্ধ। পরদিন নবাগত ভোরের মিষ্টি সূর্য কিরণের নিদ্রা কাটলো আমার। আজকাল অবশ্য পাখির কিচিরমিচির ডাক শোনা যায় না, তাও আবার এই শহরের জীবন। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিলাম। কাল প্রহর ভাইয়ের সাথে ছাদে যাওয়ার পর ঠিক কি হয়েছিল মনে করতে পারছি না। আর আমি ছাদ থেকে নিজের রুমেই বাইলাম কি করে? অদ্ভুত চিন্তা ভাবনায় মাথায় তালগোল পাকিয়ে যাচ্ছে। ফ্রেশ হয়ে নাস্তা করে চলে এলাম। ডাইনিং রুমে আসবো এমন সময় বিয়ে শব্দটা শুনে থমকে দাঁড়ালাম। বাবা মা নাস্তার টেবিলে বসে কার এমন বিয়ের আলোচনা করছে। কোনো চিন্তা ভাবনা না করে রাজরানীর বেশে ডাইনিং টেবিলের চেয়ার নিয়ে বসে পড়লাম। আব্বুর দিকে তাকিয়ে বললাম, কার বিয়ের আলোচনা করছো আব্বু? আমার কথা শুনেই একগাল হেসে ফেললেন আব্বু। এটা সব সময়ই হয়। কিন্তু আম্মি আমার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকালেন। কেন, তোমারও কি বিয়ের শখ জাগে নাকি? আব্বু আম্মুর দিকে বিরক্ত হয়ে বললেন, ওর সব কথা এমন নেগেটিভ নাও কেন রেহেনা? তোমার লাই পেয়ে পেয়ে মেয়েটা রসা তোলে যাচ্ছে, আবার বলো নেগেটিভলি নিব না। আমি তখন নীরব শ্রোতা। নাস্তার টেবিল থেকে নাস্তা না নিয়ে কাঁটা চামচ দিয়ে
দাঁত গোতাচ্ছি। আব্বু আমার দিকে দৃষ্টি রেখে বললেন, ঐশীর জন্য একটা ভালো পাত্র পেয়েছি রোশনি। এত তাড়াতাড়ি ওর বিয়ে দেওয়ার ইচ্ছা অবশ্য আমার ছিল না, কিন্তু ওকে যখন বললাম তখন রাজি হয়ে গেল। আমারও ছেলেটাকে পছন্দ হয়েছে। আমি সন্দিহান দৃষ্টিতে তাকালাম। হতাশ কণ্ঠে বললাম, সরাসরি রাজি হয়ে গেল ঐশী? না তো, বললো তোমরা যা ভালোবাসো। আমি আব্বুর কথা শুনেই চেয়ার ছেড়ে দৌড় লাগালাম ঐশীর রুমে। এই মেয়ে আমারে কিছু বলে নাই এতদিন। কাল প্রহর ভাইয়ের বলা কথাটাই তাহলে কি ঠিক ছিল? আমি ওর রুমের সামনে গিয়ে দরজার থাপড়ানি মারলাম জোরে জোরে। গলার আওয়াজ মাইকের মতো বাড়িয়ে বললাম, এই শয়তান, দরজা খুল তাড়াতাড়ি। আজন্মের মতো বিয়ে করার শখ মিটাই দিব তোর। আমাকে না বলে তলে তলে টেম্পো চালিয়েছিস এতদিন। খুলবি নাকি? খুলবি কিনা দরজা? হসপিটালের করিডোরে হাতে ফোন নিয়ে চেয়ারে বসে আছে প্রেম। এলোমেলো কোঁকড়া চুলগুলো সামনের দিকে কিছুটা ঝুঁকে আছে। ফর্সা ত্বকে লালাপ আভা। বয়সটার কত হবে? 14-17 পা দিয়েছে। এসএসসিটাও এবার দেয়া হতো, কিন্তু করোনার কারণে ডেটটা পিছিয়ে গেল। এই সামান্য দুধের বয়সে এমন কোনো কাজ নেই যে সে করেনি। মারামারি থেকে শুরু করে ক্ষুদ্র রাজনৈতিক দলে নাম লিখিয়েছে, কিন্তু ভালো দিকটা হলো কখনো কোনো মেয়ের প্রতি প্রেম ইন্টারেস্ট দেখায়নি। আর সবকিছুতেই সাপোর্ট করেছে তার ভাই প্রহর। তার ধারণা মানুষের যে শখই থাকুক না কেন, তাকে সেটা পূরণ করতে দেওয়া উচিত। সে খারাপ হলেও অন্তত মনের শান্তিটা অটুট থাকে। কিন্তু সবার আগে পড়াশোনাটা ঠিকভাবে চালিয়ে যেতে হবে, এটাই একমাত্র প্যারা। এক্সকিউজ মি ভাইয়া, আপনি কি প্রেম? প্রেম ফোন থেকে দৃষ্টি সরিয়ে সামনের আগন্তুকের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। একটা সুন্দরী মেয়ে, মনে হয় সেম এজ হবে। অবশ্য সুন্দরী রমণীদের বয়স মাপা যায় না। জি আপু, আমি প্রেম। কিছু বলবেন? আমার ভাইকে গাধার মতো মেরে আবার হসপিটালে ভর্তি করালেন। আপনার কি মনে হচ্ছে না আপনি বাড়াবাড়ি করছেন? মনে হয়নি কখনো। আর আপনি কি আপনার ভাইকে ইনডিরেক্টলি গাধা বলছেন? অবশ্য সদা সত্য কথা বলা মহৎ গুণ। এই টাইপের মানুষদের আমি একটু বেশি পছন্দ করি। আসলে বাবা মা সঠিক শিক্ষা না দিলে যা হয়, এতে আপনার কোনো দোষ নেই। বাবা মায়ের প্রসঙ্গ আসতেই হঠাৎ করে মেজাজটা খারাপ হয়ে গেল প্রেমের। মেয়েটার সাহস দেখে ক্রোধে রীতিমতো কাঁপছে প্রেম। এখানে মেয়ে না হয়ে যদি ছেলে হতো তাহলে একটা মাইরও মাটিতে পড়তো না। প্রেম কোনো কথা না বলে হরহর করে হাসপাতাল থেকে বেরিয়ে বাইক স্টার্ট করলো। বেশি কথা বলা একদম অপছন্দ তার। তুই এতটা খারাপ আমি জানতাম না ঐশী। তুই কিনা আমাকে না জানিয়ে এই বিয়েতে মত দিয়ে দিলি। লুকিয়ে লুকিয়ে প্রেম করেছিস ভালো কথা, আমাকে অন্তত জানাতি। এতক্ষণ রাগের ফুলকি উড়লেও হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল আমার। আমার নিজের বোন, অথচ এত সিরিয়াস একটা বিষয় জানালো না। ঐশী সদ্য ঘুম থেকে উঠে বারবার হাই তুলতে তুলতে বলল, আমি মোটেও লুকিয়ে লুকিয়ে প্রেম করিনি রোশনি। তুই বোধহয় জানিস না আমি কতটা ভালো মেয়ে। আব্বুর নাকি ছেলেটাকে অনেক পছন্দ হয়েছে, তাই আমিও হ্যাঁ করে দিলাম। আমি আসলে বাবাকে কষ্ট দিতে চাইনি। তুই আবারও মিথ্যা বলছিস শয়তানের নানি। তোর সাথে আর কথাই বলবো না, তোর বিয়েতে অ্যাটেন্ড করব না। এমন সময় রুমের ভেতর প্রবেশ করলো পিচ্চু প্রিয়সী, হাতে আচারের বয়াম। যা দেখে কালকের বিরিয়ানির কথা মনে পড়লো। কাল যে ছাদে গেলাম বিরিয়ানি খাওয়ার জন্য, কিছুই তো মনে করতে পারছি না। প্রেয়সী তার মিষ্টি কণ্ঠে বলল, দাদা ভাইয়ের আন্টি তোমাকে ডাকছে। দা ভাইয়ের আন্টি কি রে? তুমি বোঝো না কেন? বলছি যে দাদা ভাইয়ের আম্মু, মানে আমার আন্টি ডাকছে তোমাকে। তোমার জন্য নাকি বিরিয়ানি রান্না করতেছে, আমাকে ডাকতে বললো। বিরিয়ানির নাম শুনে আরেক দফা মনটা ভালো হয়ে গেল। তাড়াতাড়ি যেতে হবে, কিন্তু সমস্যাটা হলো প্রহর খাটাসটা ওখানে আছে কি না। আবার প্রেয়সীর দিকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বললাম, আচারের বয়ামটাও কি আন্টি দিয়েছে তোকে? আমাকে দে। না দিব না, তুমি গিয়ে নিয়ে আসো, তোমার জন্য আছে। আমাদের ফালতু মার্কে কথাবার্তা শুনে খেপে গেল ঐশী। রাগান্বিত স্বরে বলল, আমাকে একটু ঘুমাতে দিবি তোরা? রুম থেকে বিদায় হতে যাও প্লিজ। সারা রাত প্রেম করে রাতে কাবার করলে এখন তো ঘুম পাবেই মহারানী। চল প্রেয়সী, আমরা বিরিয়ানি খেতে যাই। ঐশীর রুম থেকে বেরিয়ে প্রহর ভাইয়ের বাসায় যাব, এমন সময় মনে হলো ওই পোশাকে তো যাওয়া যাবে না। আর যাই হোক, দুনিয়ার সব মানুষের কাছে আমি অপদার্থ হলেও একমাত্র আন্টি আর আমার আব্বুর কাছে আমি রাজকন্যা। আর প্রহর খাটাসের সামনে এমন পোশাকে দাঁড়ালে নিশ্চয়ই খেপাবে।
অতঃপর নিজের রুমে এসে একটা হুডি পরে নিলাম। ঠান্ডা ভালোই পড়েছে। শরীরে একটা শাল জড়িয়ে নিলাম। বাস, সবকিছু বোধ হয় কমপ্লিট। প্রহর ভাইয়ের বাসার সামনে এসে কলিং বেল চাপার কিছুক্ষণ পর দরজা খুলে দিলেন আন্টি। আমাকে দেখে খুশিতে আত্মহারা একদম। আমি মাঝে মাঝে ভাবি আমার মধ্যে এমন কি আছে যার কারণে উনি এত পছন্দ করে আমায়। মাঝে মাঝে এই ভেবে হতাশ হই যে আমার মা জননী সেটা কেন বোঝে না। তুই তো আমারও একটুও খোঁজ রাখিস না রশনিমা। আজ না ডাকলে বোধহয় তাও আসতিস না। তা কেন হবে আন্টি, একটু বিজি ছিলাম হয়তো। এখন থেকে একটু বেশি বেশি আসবো দেখিও। এদিকে প্রেয়সী আমাদের কথায় কান্না দিয়ে মনোযোগ দিয়ে আচার খাচ্ছে। ওরে বোন, আমারও তো খেতে ইচ্ছে করছে। লোভ দেখাচ্ছিস কেন আন্টির সামনে? আন্টি বললেন, তোমরা বসো, আমি আসছি চা নিয়ে। আচ্ছা আন্টি। আন্টি চলে যাবার পর ভাবলাম একটু প্রহর ভাইয়ের রুম থেকে ঘুরে আসা যাক। উনি কি করছেন সেটাও জানা হয়ে যাবে। প্রেয়সীর দিকে তাকিয়ে বললাম, শোন, আন্টি আসলে বলবি একটু ওয়াশরুমে গেছে আপু, ঠিক আছে? হুম। প্রহর ভাইয়ের দরজার সামনে এসে একবার উকি দিলাম ভেতরে। না, কেউ তো নেই। ভালোই হলো। আমি ভেতরে ঢুকেই ওনার বেডে বসে পড়লাম। রুমটা অনেক সুন্দর। ছেলেদের রুম থাকবে অগোছালো তা না, এ তো দেখছি একদম ঝকঝকে। মনে হয় খুবই যত্ন নেয় সবকিছু। আমি লাস্ট কবে নিজের মশারি টাঙিয়েছি আল্লাহ মালুম। ওনার পড়ার টেবিলে গিয়ে দেখলাম কিছু আঁকিবুকি করা, ইঞ্জিনিয়ার বলে কথা। আবার পড়ার টেবিলের সামনে ডেইলি রুটিন। বাবা, সেখানে শুরুতে লেখা ঘুম থেকে উঠার সময় 5টা। ও মাই গড, এত তাড়াতাড়ি! এই ঠান্ডায়ও কি উনি ওঠেন? এমন সময় খট করে ওয়াশরুমের দরজা খুলে যাওয়ার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাওয়ায় জোগাড় হলো আমার। সেই রুম থেকে সদ্য গোসল করা প্রহর ভাই তোয়ালে পেঁচিয়ে বেরিয়ে আসলো। তখন ভয়ে লজ্জায় চোখ বন্ধ করে দিলাম এক চিৎকার, আম্মি! ওই আস্তে চিল্লা, কানের পর্দা ফাটিয়ে ফেললি একদম। আমি 2 হাত দিয়ে চোখ বন্ধ করে বললাম, আপনার লজ্জা লাগছে না প্রহর ভাই? না তো। আগে বল, তোর যদি এতই লজ্জা থাকতো তাহলে নির্লজ্জের মতো আমার রুমে আসলি কেন? আমার নরমাল মস্তিষ্ক ওনার সুতীক্ষ্ণ অপমান স্ক্যান করতে পারলো না। বেহায়া মনটা ভাবলো একবার দেখি কেমন লাগছে ওনাকে। যেই ভাবা সেই কাজ। ওনার দিকে তাকিয়ে দেখলাম ফর্সা সুঠাম বক্ষে এখনো ক্ষুদ্র ক্ষুদ্র পানি জমে আছে। চুলগুলো ভিজা, আর সেখান থেকে গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা জল, যা ওনাকে আরো বেশি সুন্দর আর মোহনীয় করে তুলছে। মানুষ এত সুন্দর কেমনে হয়? লোকে বলে সুন্দর মানুষদের চরিত্র ভালো হয় না। প্রহর তার প্রমাণ। এমন সময় সেখানে হঠাৎ উপস্থিত হলো প্রেয়সী। তোমরা কি ইটিস পিটিস করছো দাদা ভাই? না শোনা, তবে অতি শীঘ্রই করব। আচ্ছা, অতি শীঘ্রই কি দাদা ভাই? দুজনের কথোপকথনে ভ্যাবলার মতো তাকিয়ে রইলাম আমি। অতি শীঘ্রই কি দাদা ভাই? দুজনের কথোপকথনে ভ্যাবলার মতো তাকিয়ে রইলাম আমি। পিচ্চুটা যে দিন দিন পেকে যাচ্ছে সেটা ধরতে পারছি ভালো করে। এই কারণটা বোধ হয় ঐশী। সারাক্ষণ মোবাইলে প্রেমালাপ করবে আর প্রেয়সী ওর সাথে সাথে থাকবে। এদিকে প্রহর ভাইও লজ্জার মাথা খেয়ে পিচ্চুর সামনে কি বলছে। এদিকে মাইনকার চিপায় বসছি আমি। প্রহর ভাই প্রেয়সীকে কাছে ডাকলেন। আমাকে তোমার কেমন লাগে সোনা? প্রেয়সী ক্ষণকাল মাথা চুলকিয়ে ভেবে বলল, চকলেট দিলে বলবো কেমন লাগে, না হলে আর বলবো না। প্রেয়সীর কথায় হু হা করে হেসে উঠলেন প্রহর ভাই। আমার দিকে দৃষ্টি রেখে বললেন, তোরা সব আচ্ছা ধুরন্ধর আছিস রে, ছোটটারেও এমন ঘুষ নেওয়া শিখাচ্ছিস। প্রহর ভাইয়ের রুমের দরজায় হেলান দিয়ে নির্লজ্জের মতো তার কর্মকাণ্ড দেখছি। অবশ্য তিনিও কম নির্লজ্জ নন। শরীরে একটা গামছা আর তোয়ালে ছাড়া কিছু নেই, অথচ কেমন লজ্জাহীন ভাবে পিচ্চুর সাথে কথা বলছে। এদিকে প্রেয়সীর কথার অর্থ বুঝতে না পেরে বলল, ওটা দুলন্ত না হয়ে দুরন্ত হবে দাদা ভাই। দুরন্ত সাইকেল আমি কিনবো, আব্বু কিনে দিবে বলেছে। প্রহর ভাই এতক্ষণ বসেই প্রেয়সীর সাথে কথা বলছিল, কিন্তু হঠাৎ যখন উঠে দাঁড়ালেন তখন প্রেয়সী হা করে উপরে তাকালো। মনে হলো কোনো টাওয়ারের শীর্ষ দেখার জন্য তাকাচ্ছে। প্রেয়সী প্রহর ভাইয়ের হাঁটুর সমান আর আমি কাঁধ। প্রহর ভাই দাঁড়িয়ে প্রেয়সীর উদ্দেশ্যে বলল, আমার পড়ার টেবিলের নিচের ড্রয়ারে যতগুলা চকলেট আছে সব তোমার, ঠিক আছে? নিয়ে তাড়াতাড়ি চলে যাও। বলা তো যায় না তোমার শাকচুন্নি একটা বড় বোন কেড়ে নিতে পারে সব।
চকলেটের কথা শোনা মাত্র তড়িৎ বেগে ড্রয়ার থেকে দুটো ডেইরি মিল্কের বড় বড় প্যাকেট বের করলো প্রেয়সী। ওর ভেতরে কতগুলো চকলেট আছে ভাবতেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। শয়তানটা আমাকে একটাও দিবে না। এদিকে চকলেটের প্যাকেট পেয়ে পিচ্চু ভুলে গেল এই রুমে তার একটা সম্মানিত বড় বোন আছে। চোখের সামনে মুহূর্তে রুম থেকে পালালো প্রেয়সী। একটু বলতেও পারছি না, বোন আমার জন্য রাখিস। এটা প্রহর ভাই শুনলেই পচাবে আজীবন। প্রেয়সী চলে যাবার পর মনে হলো আমারও আর এই রুমে থেকে লাভ কি, থাকলেই তো বিপদ ক্রমে বাড়বে। আমিও রুম ছেড়ে চলে যাব এমন সময় প্রহর ভাই ঠাস করে দরজাটা লাগিয়ে দিলেন। ঘটনার আকস্মিকতায় ভেবাচাকা খেয়ে গেলাম আমি। এটা কি হলো? চট করে পেছনে ঘুরে বললাম, এটা কি করলেন প্রহর ভাই? দরজা খুলুন, আমি যাব। যাবি মানে? এক্ষুনি না বললি চকলেট খেতে ইচ্ছে করছে? আমি তো তোর ভালোর জন্যই দরজা বন্ধ করলাম। এখন চকলেট দিতে পারবো আর পিচ্চু ভাগ বসাবে না। প্রহর ভাইয়ের নেশা তোর চোখ দুটোর দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বললাম, আমি কখন বললাম চকলেট খাবো? কি বলছেন প্রহর ভাই? কিছু না, দরজা খুলে আমার জন্য বিরিয়ানি নিয়ে আয় এক্ষুনি, আমি চেঞ্জ করে আসি। যদি পালানোর চেষ্টা করেছিস তাহলে কয়টা থাপ্পড় গালে পড়বে মনে মনে ম্যাথ করে রাখ। লাগলে ক্যালকুলেটর ব্যবহার করতে পারিস, মাইন্ড করব না। প্রহর ভাইয়ের কথা শেষ হওয়া মাত্র রুম থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। বলা তো যায় না, শয়তানের মতো যখন তখন চেঞ্জ হয়। ডাইনিং এ এসে দেখি আচারের বয়াম পাশে রেখে চকলেট সাবার করছে প্রেয়সী। আন্টি বলছেন, এগুলি পরে খাইও আম্মু, আমাকে দাও, রাখি, খাওয়ার পর নিয়ে যাইও, ঠিক আছে? প্রেয়সী একবার আন্টির আর একবার আমার দিকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বললে, আচ্ছা। এতক্ষণ আমাকে লক্ষ্য করেনি আন্টি। আমাকে দেখে আন্টি বললেন, এতক্ষণ সময় লাগে বাথরুমে মা? চা তো ঠান্ডা হয়ে গেল আম্মু। আন্টির কথায় লজ্জার মাথা কাঁপা গেল আমার। কি ভুল করে প্রেয়সীর বাথরুমের কথা বলছিলাম। এদিকে প্রেয়সী আন্টির কথা শোনা মাত্র চটপট বলল, না না আন্টি, আপু তো এতক্ষণ দাদা ভাইয়ের রুমে ছিল। বললাম না চকলেট গুলা দাদা ভাই দিচ্ছে। না ওরে ঘরের শত্রু বিভীষণ, তুই এটা কি করলি? বলার আগেই তোর বোনের যে ক্ষুদ্র মান সম্মান ছিল সেটা বুড়িগঙ্গার জলে ধুয়ে ফেরত দিলি। লজ্জায় লজ্জায় লজ্জা স্কোয়ার কিউব হয়ে গেলাম আমি। হে আল্লাহ, মাটি খুঁড়ে নিচে ঢুকবো আমি, তুমি ব্যবস্থা করে দাও। মনে মনে হাজার গালি দিলেও বাস্তবে ভ্যাবলাম আর হাসি দিলাম আন্টির সামনে। তাছাড়া আর কি করার, মান সম্মান কি আর আছে? হঠাৎ মনে হলো প্রহর ভাই তো আমাকে বিরিয়ানি আনতে বলছিল। বাহ, দারুণ আইডিয়া পেয়ে গেলাম। সাহস্য কণ্ঠে বললাম, একটু আগে প্রহর ভাই ডাকছিল তাই গেছিলাম আন্টি। তিনিও বিরিয়ানি খেতে চাইছে, আমাকে বলল নিয়ে আসতে। কি? বাবু দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে। এভাবে কেউ বাড়ির মেহমানকে কাজের আদেশ করে? না না সমস্যা নেই বলেই সামনে থেকে একটা বিরিয়ানির প্লেট হাতে নিয়ে প্রহর ভাইয়ের রুমে ঢুকে পড়লাম। রুমে ঢুকে আরেক দফা হা হয়ে গেলাম। হোয়াট আ লুকিং ম্যান! প্রহর ভাইয়ের বউ অনেক লাকি যে এত হ্যান্ডসাম একটা বর পাবে। আবার মায়াও হচ্ছে, না জানি কত প্যারায় রাখবে ভাই। আহারে, একটা সাদা শার্টের উপর পিঙ্ক ব্লেজার পরছে শুধু। চুলগুলো এলোমেলো, কিন্তু মনে হচ্ছে এই চুল ঠিক করলেই তাকে লাগবে একদম খ্যাত। তাতেই এত হ্যান্ডসাম লুক কই থেকে আসে বুঝি না। আমাকে তাকিয়ে থাকতে দেখে প্রহর ভাই ছাদের দিকে দৃষ্টি রেখে বললেন, আমি জানি আমি সুন্দর, তাই বলে সবাইকে তাকিয়ে থাকতে হয় কেন বুঝি না। বিয়ে করে নিলেই তো পারে, মাথা মোটা। আমি কথাটা শোনা মাত্রই তড়িৎ বেগে চোখ সরিয়ে বিরিয়ানির প্লেটটা টেবিলে রাখলাম। ঝাঁঝালো কণ্ঠে বললাম, আমি মোটেও আপনার দিকে তাকাইনি প্রহর ভাই। ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি, ব্যাপারটা এমন হয়ে গেল না? উফ, ধরা খেয়ে গেলাম। এই মানুষটার সামনে কথা বলার আগে 100 বার ভাবতে হয়, না হলে পরে পস্তাতে হয়। এখানে আর থাকাই যাবে না। তোর প্রহর ভাইকে হতাশ কণ্ঠে বললাম, আমি তাহলে যাই প্রহর ভাই, আশা করি আর দরকার পড়বে না। যাচ্ছিস মানে? চকলেট নিবি না? না ভাইয়া, আপনি আপনার চকলেট রাখেন। প্রহর ভাই ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে কিসের জানি একটা প্যাকেট বের করলেন। দেখে তো মনে হচ্ছে সেগুলো চকলেট হবে। সেটা খুলে একটা লাল ওড়না বের করলেন। ওড়নাটা দেখেই পছন্দ হয়ে গেল আমার। কি সুন্দর! এটি কি ওনার জিএফ এর জন্য নাকি? আজ তো চকলেট ডে, চকলেট ডেতে কেউ ওড়না গিফট করে? প্রহর ভাই সামনে এসে ওড়নাটা আমার মাথায় দিয়ে বললেন, কেমন হয়েছে দেখ তো, জীবনের প্রথম মেয়েদের কিছু কিনলাম, কষ্ট রে। আমি হিংসাত্মক সত্যাটা জেগে উঠলো আস্তে আস্তে।
সেটা তুই ওড়না কিনছিস তোর গার্লফ্রেন্ডের জন্য, আমাকে দেখাচ্ছিস কেন? মনটাই খারাপ হয়ে গেল। আমি বললাম, আমি গেলাম প্রহর ভাই, কোথায় ডাকলেন আমায়? তোর মাথায় ওড়না দেওয়ার কারণ হচ্ছে দেখলাম তোকে কেমন দেখা যায় ওড়না মাথায় দিলে, বউ বউ লাগে কিনা। এখন তো দেখছি সত্যি সত্যি বউ লাগে। তাহলে তো আঙ্কেলকে বলে তোর বিয়ের ব্যবস্থা করা দরকার। হঠাৎ কি হলো জানি না, মনটা প্রচুর খারাপ হলো। কান্না পাবার উপক্রম। আমার এমন করুণ অবস্থা দেখে প্রহর ভাই আরো কাছে আসলেন। আমি সামান্য একটু পেছোতে এই দেওয়ালে পিঠ থেকে গেল। উফ, কি যন্ত্রণা! প্রহর ভাইয়ের সামনে কান্না করা যাবে না। যাবে না মানে যাবে না, না হলে ছিচকা দুনে বলে খেপাবে। প্রহর ভাই ওনাটা ভালোভাবে মাথায় দিয়ে বললেন, পছন্দ হয়েছে? আমি স্বল্প স্বরে বললাম, না মানে আপনার জিএফ কি সুন্দর মানাবে। তোর জন্য এনেছিলাম, নিবি না? মুহূর্তেই আমার মন সচল হওয়া শুরু করলো। ভুলে গেলাম মন খারাপের সব মুহূর্ত। ওড়নাটার দিকে তাকালাম, সত্যি খুব সুন্দর। লজ্জায় প্রহর ভাইয়ের দিকে তাকানোর সাহস পেলাম না। প্রহর ভাই পকেট থেকে একটা ডেইরি মিল্ক বের করে বললেন, তোর বন্ধু সব চকলেট নিয়ে গেল, এখন এই একটার অর্ধেক তোর, অর্ধেক আমার। আমি আবার নারী পুরুষের ভেদাভেদ দেখি না। আজকে কি ডে জানিস? আমি মুহূর্তেই সহাস্য কণ্ঠে বললাম, চকলেট ডে ভাইয়া। বাহ, সব খবর রাখিস দেখছি। আন্টিকে বলে দিতে হবে তার মেয়ে পেকে গেছে, বিয়ে দিয়ে দাও। আমি হতাশ দৃষ্টিতে চাইলাম। আপনার সাহস তো কম না, নির্লজ্জের মতো আমার পিছু পিছু ঘুরছেন। কাহিনীটা কি বলুন তো? বেশি বাড়াবাড়ি করলে কিন্তু পুলিশে দেব। ঘটনার আকস্মিকতায় থতমত খেয়ে গেল প্রেম। একটা জরুরি কাজের জন্য সে বাইকে না উঠে হেঁটে যাচ্ছিল, কিন্তু সে কি করে বুঝবে সামনে হেঁটে যাওয়া মেয়েটি হসপিটালে সেই ঝগড়াটে। প্রেম হুডির পকেটে হাত ঢুকিয়ে বলল, দেখুন, আমি মোটেও স্যাসরা ছেলেদের দলে পড়ি না যে লো ক্লাস মেন্টালিটির মেয়েদের পিছু ঘুরব। সামনে আমার একটু দরকার ছিল, তাই যাচ্ছিলাম। নিজেকে কি ইন্ডিয়ান হিরোইন দীপিকা মনে হয়? মেয়েটাও সামান্য তেড়ে এসে বলল, আপনি একটু বেশি বেশি করছেন। শুরুতে আমার ভাইকে মারলেন, এখন আবার আমাকে মারার জন্য পিছু পিছু ঘুরছেন, তাই না? তা হবে না মিস্টার প্রেম। প্রেমের পর খান টাইটেল অ্যাড করুন। রাস্তাটা আপনার না, আমারও না। আর আপনার ভাইকে রাস্তাঘাটে মেয়েদেরকে রেসপেক্ট করতে শিখান, না হলে আমার মতো অন্য ভদ্র ছেলেদের হাতেও মার খেতে পারে। অতঃপর একটু থেমে আবার বলল, বাই দ্য ওয়ে, আপনার কি কথায় কথায় বেশি বাড়াবাড়ি করবেন না বলার রোগ আছে নাকি? প্রেমের এমন পিঁচমার্কা কথায় মেয়েটি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। সে কোনটা ছেড়ে কোনটার উত্তর দেবে ভেবে পেল না। মেয়েটা বলল, এখন কি আপনার কাছে আমার ভাই মেয়েদেরকে কিভাবে রেসপেক্ট করতে হয় শিখতে আসবে? নিজের বয়সটা বার্থ সার্টিফিকেটে আরেকবার চোখ বুলিয়ে নিন। আচ্ছা, দেখে নিব। আল্লাহ হাফেজ। আরে যাচ্ছেন কোথায়? আগে আমাকে সরি বলা যান। কাকে সরি বলতে বলছেন আপনি? প্রেম খানকে? তাদের কথোপকথনের মাঝেই একটা প্রাইভেট কার বোধহয় ইচ্ছাকৃতভাবে হালকা ব্রেক কষিয়ে প্রেমকে ধাক্কা মেরে ছুটে পালিয়ে যায়। হঠাৎ কি থেকে কি হয়ে গেল বুঝে উঠতে পারল না মেয়েটি। ধূসর পিচঢালা পথের এক পাশটা সামান্য রক্তে গাঢ় কালো হয়ে গেল মুহূর্তে। আর সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার ফোবিয়া থাকায় সেও ঢলে পড়ল সেখানেই। সদ্য জ্ঞান ফিরেছে প্রেমের। চোখ খুলেই সে নিজেকে আবিষ্কার করলো হসপিটালে। মাথার উপর স্যালাইনের নল, মাথাটা ঝিমঝিম করছে। প্রচণ্ড ব্যথায় অসহনীয় হয়ে যাচ্ছে চোখ খুলে রাখা। চোখটা আবার বন্ধ করলো সে। পুরো রুম জুড়ে ফিনাইলের উদ্ভট গন্ধ। ছোট্ট এই জীবনে কখনো হাসপাতালের মতো নরকে নিজেকে পেশেন্ট হিসাবে দেখেনি সে। কিন্তু আজ কি থেকে কি হয়ে গেল? একটা নার্স সাথে সাথে রুমের ভিতরে প্রবেশ করে বলল, কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ, ভালো। প্রেম মনে করতে চেষ্টা করলো কিভাবে? অ্যাক্সিডেন্ট করলো। রাস্তার ধারে যথেষ্ট সেফ জায়গায় ছিল সে, কিন্তু তবুও কেন ট্রাক চালক এদিকে এসে ধাক্কা দিল তাও সামান্য স্পিডে। তাতে যে হাল হলো আমার, বাপরে! যখন নার্স বাইরে এসে আমাকে আর প্রহর ভাইকে ভেতরে যাওয়ার অনুমতি দিল, তখন হসপিটালের এই পাশটায় কেউ যাতায়াত করছে না। প্রেমের সাথে যে মেয়েটা ওখানে পড়েছিল তাকেও এখানে আনা হয়েছিল, কিন্তু তার জ্ঞান ফিরেছে একটু পরে। আর প্রেমের জ্ঞান ফিরতে সময় লাগলো 4 ঘন্টা। জ্ঞান ফেরার সাথে সাথেই মেয়েটার ফ্যামিলি ওকে নিয়ে গেছে। এদিকে আমি প্রহর ভাইয়ের চোখের দিকে তাকাতে পারছি না। এত রাগ ওনার কই থেকে আসে বুঝি না। অ্যাক্সিডেন্ট কি ইচ্ছাকৃত হয়? এখন এইটা বোঝাতে গেলে নিশ্চয়ই গালে কয়েকটা পড়বে আমার। থাক বাবা, ওনার মুখের দিকে তাকানো যাচ্ছে না। মনে হচ্ছে ভিতরে প্রেমের সাথে দেখা হলে ওখানেই ওরে আবার মারবে। আমি কাপা কাপা কণ্ঠে বললাম, ভেতরে গিয়ে রাগারাগি করবেন না ভাইয়া,
অ্যাক্সিডেন্ট কি ইচ্ছাকৃত হয়? প্রহর ভাই একবার আমাকে সূক্ষ্ম চোখে স্ক্যান করে বললেন, আমি যে ভিতরে গিয়ে ওরে মারবো এর মতো ননসেন্স ভাবনা তোর মাথায় আসলো কেমনে? আমরা ভেতরে প্রবেশ করলাম। দুটো বেড ভেতরে, একটা প্রেম শুয়ে আছে আর একটা ফাঁকা। আমরা দুজন সেখানে গিয়ে বসলাম। প্রহর ভাই বললেন, কেমন লাগছে এখন তোর? জি ভালো। মা জানে এসব? না, জানে না। কেমনে এমন হলো? আমি আসলে জানি না। রাস্তার ধারে ওই মেয়েটার সাথে কথা বলতে ধরছিলাম, দেখলাম টাক আগায় আসলো এদিকে। তারপর কেটে গেল 7 দিন। প্রেম এখন যথেষ্ট সুস্থ, হাঁটাহাঁটি থেকে শুরু করে দৌড়াদৌড়িও করে। আগের মতো এলাকার ছেলেপেলে নিয়ে বাইকে করে ঘুরে বেড়ায়। কিন্তু প্রহর ভাই প্রেমের অ্যাক্সিডেন্টের পর কেমন জানি চেঞ্জ হয়ে গেছে। আমাকে তেমন জ্বালাতে আসে না, নিজেও তেমন কথা বলে না, সবসময় মুড অফ করে থাকে। ভাবতেছি আজ কথা বলতে যাব ওনার বাসায়। এই 7টা দিনে তেমন দেখাই হলো না। অবশ্য না দেখা হয়ে ভালোই হয়েছে, শান্তিতে কয়টা দিন পার করছি। আজ 14ই ফেব্রুয়ারি, প্রেমিক প্রেমিকার বাসর রাত লাইট। কিন্তু আমার তো একটা প্রেমিক নাই। বাংলাদেশে যদি কোনো পিওর সিঙ্গেল মেয়ে থাকে সেটা আমি। এই দুঃখ ঘোচাতে স্নেহাকে ফোন করলাম। বেচারার সাথে তেমন কথাই হচ্ছে না। ফোন করার সাথে সাথেই ফোন ধরলো স্নেহা। ফোন ধরতেই একটা উন্মাদ মার্কা গালি ছুড়ে দিয়ে বলল, তুই বেঁচে আছিস কর্তিক? আমি তো ভাবছিলাম তুই মরে গিয়ে ভূত হয়ে গেছিস। তোর কোনো খবর নাই যে। তুই নিজে আমার কোনো খোঁজ নিয়েছিস? আচ্ছা বাদ দে, আজ তো 14ই ফেব্রুয়ারি। তোর প্ল্যানটা কি বলতো? দুলাভাইকে নিয়ে কই কই ঘোরার প্ল্যান করেছিস? দেখ ভাই, মানছি আমি সিঙ্গেল, তবে আমি নিজে সেটা নিয়ে স্যাটিসফাইড। কিন্তু তুই কেন আবার কাটা গায়ে নুনের ছিটে দিচ্ছিস? তোর মনে কি দয়া মায়া নাই? শোন, তোকে একটা বুদ্ধি দেই। তুই প্রেমকে নিয়ে পার্কে ঘুরে বেড়া আর আমাকে প্রহর ভাইয়া দিয়ে দে। বিনিময়ে যা খেতে চাইবি তাই দেব। তার আগে না প্রহর ভাই আমাকে আর তোকে খেয়ে ফেলে। নিজের সেফটি খোঁজ আগে, তারপর প্রহর ভাইয়ের সাথে ঘুরে বেড়ানোর স্বপ্ন দেখিস। শোন না রশনি, এত রাগ করিস কেন? বল। প্রহর ভাইয়া কি আমার কথা তোকে কখনো বলেছিল? মানে মেয়েটা অনেক সুন্দর বা বাসা কোথায় এমন টাইপের? আমার কথাটা শোনা মাত্রই হাসিতে ফেটে পড়লাম। যে ছেলে নিজের পড়াশোনা ছাড়া কিচ্ছু বোঝে না সে নাকি এসব বলবে। তবে ভাবলাম মেয়েটা যখন এত কষ্ট করে জিজ্ঞেস করলো তাহলে বলেই দিই। হ্যাঁ বলছিল দোস্ত। কি কি বললো রে? বলছিল মেয়েটা এত আমাকে ফলো করে কেন? নেহাত তোর বান্ধবী বলে পার হয়ে যায়, না হলে কিন্তু কিচ্ছু বলতে হলো না। স্নেহা ঠাস করে ফোনটা কেটে দিল। এদিকে আমি তার মনের অবস্থা বুঝতে পেরে কষ্টে কষ্টিত হলাম। কিন্তু পরক্ষণেই ভাবলাম স্নেহা তো দারুণ আইডিয়া দিয়েছে। প্রেমকে একদিনের জন্য ভাড়া নিলে কেমন হয়? ঘোরাফেরা করা যাবে। যেই ভাবা সেই কাজ। প্রেমকে ফোন লাগালাম। 2-1 বার রিং হতেই ফোন ধরে বলল, হ্যাঁ আপু বলো। তোকে ভাড়া পাওয়া যাবে? মানে? বিস্ময়ে হকচকিয়ে কথাটা বলল প্রেম। আমি বললাম, আজ তো 14ই ফেব্রুয়ারি, তোর গার্লফ্রেন্ড নেই? না, তুমি তো সব জানো। আসলে শিওর হয়ে নিলাম। চল আজ আমার সাথে প্রেম করবি। বাইক নিয়ে আমার বাসার সামনে 1 মিনিটের মধ্যে দাঁড়া, আমি 20 মিনিটের মধ্যে আসছি। কথাটা বলেই ফোন কেটে দিলাম। এদিকে প্রেম হাবলার মতো ফোনের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, আপুটা পাগল টাগল হয়ে গেল নাকি? 30 মিনিটের মধ্যে রেডি হয়ে নিলাম। আমি আবার বেশি সময় লাগাই না সাজতে। রুম থেকে বের হব এমন সময় ঐশী বাম হাত বাড়ালো। আমি বিরক্ত কণ্ঠে বললাম, কিছু বলবি? অবভিয়াসলি কিছু বলবো। তুই যাচ্ছিস কই? প্রেম করতে যাচ্ছি। তুইও যাবি আমার সাথে? না, তুই গিয়ে কি করবি? তোর তো প্রেমিক আছে, সে ডাকে নিয়ে আজ। খানিকটা বিরক্ত হয়ে বললাম কথাটা, কিন্তু তখনই ঘটে গেল অঘটন। ঐশী মাইকের মতো চিৎকার করে আম্মুকে ডাকলো, তোমার মেয়ে দেখো প্রেম করতে ড্যাং ড্যাং করে চলে যাচ্ছে। কত বড় সাহস একবার দেখেছো? আপুর ডাকাডাকিতে আম্মাজান চলে আসলো। অতঃপর যা হওয়ার তাই হলো। আম্মির চোখে অগ্নি দৃষ্টি আর কথার তোরে ভস্য করে দিল আমায়। শেষে নিজে আর কথা বলতে না পেরে প্রহর ভাইকে ডাকলো। যখন প্রহর ভাই আসলো তখন আমার যায় অবস্থা। প্রেমের সাথে ঘুরতে যাব শুনলে হয়তো রাগ করবে না, কিন্তু শুরুতে আম্মি যদি ভাইয়ার মগজ ধুলাই করে তাহলে নিশ্চয়ই বাড়ির ছাদ থেকে ঠাস করে ফেলে দিবে আমায়। প্রহর ভাই মুখ খুলে বললেন, থাক না আন্টি, একটা দিন না হয় ঘুরতেই যাবে।
আমিও যাচ্ছি ওর সাথে, দেখি ও কার সাথে দেখা করতে যায়। বড় ভাই হিসেবে আমার একটা রেসপন্সিবিলিটি আছে। এদিকে প্রহর ভাইয়ের কথা শুনে জল জল করে উঠল আম্মির চোখ দুটো। মনে হলো যেন অতি মহান কার্য সম্পাদন করে ফেলেছে প্রহর ভাই। আম্মি বললেন, তাহলে তো ভালোই হয় বাবু, এই মেয়েকে নিয়ে আমার কোনো বিশ্বাস নেই। আমি চেঁচিয়ে বলে উঠলাম, তা থাকবে কেন? সব বিশ্বাস তো এই প্রহর নামক মানুষটার ঐশীর প্রতি। আমি এবার শিওর হলাম যে আমাকে তোমরা কুড়িয়ে পেয়েছো, আর তাই এত কষ্টে আমাকে রাখো। প্রহর ভাই পকেটে হাত ঢুকিয়ে বললেন, তুই তো দেখি অনেক ট্যালেন্টেড গার্ল রোশনি। তোকে যে আমরা কুড়িয়ে পেয়েছি, তুই সেটা একাই একাই ধরে ফেললি। গুড জব। প্রহর ভাইয়ের কথায় আমার মনটা আরো খারাপ হয়ে গেল। প্রহর ভাইকে বললাম, বাইরে প্রেম দাঁড়িয়ে আছে ভাইয়া, আপনাকে যেতে হবে না। আরে ও ছোট তো, আয় আমি দিয়ে আসি। আমি প্রহর ভাইকে অন্ধ বিশ্বাস করে বললেন, তুমি থাকলে আর কোনো চিন্তা নেই আমার বাবা, সাবধানে যেও। ঢং দেখে বাঁচি না। আমাকে বাড়ির ভেতরে রেখেই প্রহর ভাই ওনার বাসার ভেতরে চলে গেলেন। একটু পর যে লুক নিয়ে এলেন তাতে আমার বরাবরের মতোই আমি পুরো ক্রাশিত। এবার তো ক্রাশ না খেয়ে থাকাই যাবে না মনে হচ্ছে। ভালোই হলো বাবা, রাস্তায় চলতে গেলে সব মেয়েরা চেয়ে থাকবে আর ভাব নেব আমি। একটা হলুদ পাঞ্জাবি পরে হিমোর স্টাইল নিয়েছেন উনি, এতে হাতে অ্যাপল ব্র্যান্ডেড ওয়াচ আর চুলগুলো স্পাইক করে হালকা উপরের দিকে তোলানো। এতেই তো পুরো আগুন। আর আমি কি পরেছি? শুধু একটা নীল শাড়ি, তাও সেই শাড়িতে হাঁটাহাঁটি করা অসহ্য। হঠাৎ মনে হলো আমি কেন ওনার সাথে যাচ্ছি? উনি ওনার জিএফ এর সাথে দেখা করবে আজ নিশ্চয়ই, সেখানে কাবাব মে হাড্ডি হব কেন আমি? আমি চটপট বললাম, আমি যাব না প্রহর ভাই, আপনি যান। না গেলে সমস্যা নাই, আমি যে রেডি হয়ে তোর জন্য এত কষ্ট করলাম তার পারিশ্রমিক দে। হিসাব মতো 10,000 টাকা হয়, তুই যেহেতু ছোট তাই 9,500 টাকা দে, ডিসকাউন্ট। প্রহর ভাইয়ের কথা শুনে আমার চোখ কপালে। এ তো দেখছি বড় শয়তানের শয়তান। অজ্ঞতার কথা না বাড়িয়ে ওনার সাথে চললাম। বাইরে এসে দেখি প্রেম বাইকে বসে ফোন টিপছে। আহারে ছোট ভাই, কত ওয়েট করালাম তোকে, ভেবেই মনটা খারাপ হচ্ছে। অবশ্য সব দোষ তোর ভাইয়ের, আমি নির্দোষ মানুষ। প্রেমকে ডাক দিয়ে বললাম, এখানে কি করিস? ও মা, তুমি না বললা কোথায় যাবা? প্রহর ভাই প্রেমকে বলল, থাক, তোকে কষ্ট করে এই শয়তানটাকে নিয়ে যেতে হবে না, আমি নিজেই নিয়ে যাচ্ছি। অতঃপর আমার দিকে তাকিয়ে বলল, বাইকে যাবি নাকি রিকশায়? আমি সরাসরি রিকশার উত্তর দিলাম। বাইকে চড়তে চড়তে আমি অতিষ্ঠ। প্রহর ভাই প্রেমকে আবার 100 টাকা দিয়ে বলল, এই টাকা নিয়ে কিছু খেয়েছিস? এইদিকে প্রেম বাবু হাবলার মতো তাকিয়ে রইল। হ্যাঁ না, কিছুই করলো না। আজ বোধ হয় তার দিনটাই খারাপ, প্রচন্ড রকম খারাপ। একটা রিকশা ডাক দিল প্রহর ভাই। রিকশায় ওঠার পর প্রহর ভাই বললেন, আমার কাছে কিন্তু কোনো টাকা নাই। তুই যেহেতু ঘুরতে চাইছিস, নিশ্চয়ই তোর কাছে অনেক টাকা আছে। তোর টাকা মানেই তো আমার টাকা, তাই না? আমি কটমট দৃষ্টিতে ওনার দিকে তাকালাম। তীব্র কণ্ঠে বললাম, আমার কাছে একটা টাকা পয়সাও নাই। তাড়াতাড়ি টাকা বের করেন, আজ আপনার টাকায় ছিনিমিনি খেলবো আমি। রাস্তার মানুষজন হা করে এই দিকে তাকিয়ে আছে। তারা হয়তো ভাবছে এই ভালোবাসার দিনে আরো একটা প্রেমিক যুগল রিকশায় করে শহর ঘুরছে, কিন্তু তাদের ধারণা যে কয় লেভেলের ভুল তা তারা নিজেও জানে না। নীরবতা কাটিয়ে প্রহর ভাই বললেন, তোকে আজ অনেক সুন্দর লাগছে। তো কয় বস্তা ময়দা ওয়েস্ট করলি? প্রথম বাক্যে খুশি হলেও দ্বিতীয় বাক্যে রেগে গিয়ে বললাম, আপনি খুবই খারাপ প্রহর ভাই। আমি জানি আমি খারাপ। সব প্রেমিকদের আসলে ভালো হতে নেই, প্রেমিকরা হবে খারাপ, অদ্ভুত রকম খারাপ। প্রহর ভাইয়ের সাহিত্যিক কথায় ভেবাচাকা খেয়ে গেলাম আমি। উনি রিকশা দাঁড় করিয়ে একটা বেলি ফুলের মালা কিনলেন, আমার দিকে দৃষ্টি রেখে বললেন, আমি আসলে তোর সাথে আজ কখনই বেরোতাম না, কিন্তু তোর নীল শাড়ি দেখার পর ভাবলাম লাইফে প্রথম ভালোবাসা দিবসটা প্রিয় কোনো মানুষের সাথে স্পেন্ড করি। সব দিক দিয়ে তোকে সুন্দর লাগছে, শুধু বেলি ফুলের মালাটার বোধ হয় অভাব ছিল। বেলি ফুল ছাড়া প্রেমিক হওয়ার নিয়ম নেই, ওটা নিয়ম বহির্ভূত। আপনি কি আমায় ভালোবাসেন প্রহর ভাই? প্রহর ভাই এভাবে আমার দিকে তাকালেন যেন কথাটা বলে আমি ভীষণ রকম অপরাধ করে ফেলেছি। এই অপরাধের ক্ষমা হয় না, অথচ নিজেই রোমান্টিকতা ছাড়িয়ে যাচ্ছে। প্রহর ভাই সরু চোখে চেয়ে বললেন, ভালোবাসার কি বুঝিস তুই? অনেক কিছু। আপনার মতো তো আর গোমরামুখ না যে সারাদিন বই নিয়েই পড়ে থাকি। সবকিছু শিখতে হয়। কথাটা বলেই শুধু বুঝতে পারলাম আরো ভুল জায়গায় ভুল কমেন্ট করেছি। পুরো প্রহর ভাই দাঁত কেলিয়ে বললেন, বাহ, এত কিছু জানিস? তাহলে তো আন্টিকে সব বলে দিতে হয়।
আচ্ছা একটা কথা বলতো, প্রেমকে এত স্বাধীনতা দিয়ে কি আমি ভুল করেছি? অত্যন্ত গম্ভীর গলায় কথাটা বললেন প্রহর ভাই, যার অর্থ তিনি সিরিয়াস। আমি বিজ্ঞদের স্বরে বললাম, মোটেও না, তবে স্বাধীনতার সঠিক ব্যবহার ওকে করতে হবে। খোঁজ খবর নিয়মিত রাখাটা জরুরি বোধহয়। হুম। রিক্সা এগিয়ে চলেছে অপরাহ্নের মিষ্টি রশ্মি ভেদ করে। শীতের শেষের দিকে এমন রোদ দারুণ উপভোগ্য, তবে বাতাস থাকলে অন্য কথা। রিক্সাটা যখন টিএসসির মোড়ে দাঁড় করালো তখন বিকেল গড়িয়ে সন্ধ্যের কাছাকাছি। সূর্য তার তেজ হারিয়ে তাল গাছের ন্যায় বড় বড় বিল্ডিং এর নিচে ডুবে গেল। সাথে নেমে এলো শহর জুড়ে অন্ধকার। রিক্সা থেকে নেমেই একটা কফি শপে ঢুকলাম। অনেক ধরনের কাপড়ে গিজগিজ করছে কফি শপ। ভীষণ অস্বস্তি লাগছে এখানে। প্রহর ভাইকে বললাম, ভাইয়া চলেন এখান থেকে, ভালো লাগছে না এত মানুষ, তার থেকে একটা সাদামাটা চায়ের দোকানে চা খাই, খাওয়াবেন? প্রহর ভাই হেসে হ্যাঁ সূচক মাথা ঝাঁকালেন। আমি ওনার পিছু পিছু আসতে লাগলাম। আচমকা সামনে একটা মেয়ে দাঁড়িয়ে পড়ায় হকচকিয়ে উঠলাম। চোখ তুলে তাকাতেই থ মেরে গেলাম। আরে এটা তো ঐশী, তার সাথে আবার একটা হ্যান্ডসাম ছেলে, বোধহয় এটাই ওর বিএফ। যদিও প্রহর ভাইয়ের মতো এত সুন্দর হতে পারবে না কখনো। প্রহর ভাই এক দফা চমকে উঠলেন। সামনে সুদর্শন যুবকটিকে দেখেই হেসে ফেললেন। প্রহর ভাই বললেন, আরে পুলক ভাই যে, ভালো আছো? বাহ, পুলক নামটা তো জোস। পুলক ভাই একবার আমার দিকে একবার ঐশীর দিকে তাকালেন। বুঝতে পারলাম তিনি বিভ্রান্তিতে পড়েছেন, মহা বিভ্রান্তি। নতুন কেউ আমাদের একসাথে দেখলে অদল বদল করতে পারবে না। তিনি হতবিম্বল হয়ে প্রহর ভাইয়ের দিকে হাবলার মতো তাকিয়ে বললেন, ভালো ছিলাম কিন্তু এখন নেই। ঐশী বলেছিল এরা টুইন, কিন্তু এত সাংঘাতিক ধরনের টুইন জানা ছিল না। আমি তো বুঝতেই পারছি না ঐশী কোনটা আর রোশনি কোনটা। তুমি কেমন বুঝো প্রহর? প্রহর ভাই হালকা হেসে বললেন, ভালো করে লক্ষ্য করে দেখো, ঐশীর থুতনিতে তিল নেই, কিন্তু রোশনির আছে। আবার রোশনির চুল একদম সিল্কি, কিন্তু ঐশীর চুল হালকা কোকড়া, আর বাকিটা এমনিতে বোঝা যায়। বাবা, আসলেই তো। কেমন আছো রোশনি? আমি এবার লজ্জা পেয়ে বসলাম। একজন অপরিচিত মানুষ হঠাৎ নাম ধরে কেমন আছো জিজ্ঞেস করলে লজ্জা তো আপনি আপনি এসে যায়। সলজ্জিত কণ্ঠে বললাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? কথার মাঝে প্রহর ভাই আমাকে কফি শপ থেকে বের হওয়ার নির্দেশ দিলেন। সাথে বের হলেন ঐশী আর পুলক। দুজনকে দারুণ মানিয়েছে, কিন্তু ঐশী কিভাবে আমাকে না জানিয়ে এই কাজ করলো? আর আমি হলে এখন মাইক দিয়ে পুরো পাড়া প্রতিবেশীকে জানিয়ে দিতাম, হাউ সুইট মি। আচ্ছা, দেখে তো মনে হচ্ছে প্রহর ভাই পুলক ভাইকে চিনে, অথচ তিনিও আমাকে জানালেন না। সবাই একটা খবিশের দল। একটু পর পুলক ভাই ঐশীকে নিয়ে ঢুকে পড়লেন কফি শপে, আর আমরা দুজন চলে এলাম রাস্তার ছোট্ট চায়ের দোকানে। হঠাৎ মনে হলো আজকের এই বিশেষ দিনে ফুচকা না খেলে কি চলে? অবশ্যই ফুচকা খাবো, ফুচকা না খেলে জীবন বৃথা। আমি ইনিয়ে বিনিয়ে প্রহর ভাইকে বললাম, ভাইয়া চলেন ফুচকা খাই, এখানকার ফুচকা নাকি অনেক সুন্দর, অনেক মজা। তুই কিভাবে জানলি এখানকার ফুচকা অনেক সুস্বাদু? কলেজে ক্লাস বাদ দিয়ে এখানে বান্ধবীদের নিয়ে ঘুরতে আসা, তাই না? বাপের কলেজ হলে যা হয়। আমি করুণ দৃষ্টিতে চাইলাম। কথাটা বলে কত বড় যে ভুল করেছি সেটা হাড়ে হাড়ে বুঝতে পারলাম। কথা এড়িয়ে যেতে বললাম, পুলক ভাই তো অনেক কিউট, আপনি ওনাকে চেনেন? না চেনার কি আছে, আমার মামাতো ভাইকে আমি চিনবো না? হাউ ফানি। আমি অবাক দৃষ্টিতে তাকালাম। তলে তলে এত ঘটনা ঘটে গেল, অথচ আমি কিছু বুঝতেই পেলাম না। এই জীবন রেখে কি লাভ? আমায় উঠায় নাও হে খোদা, হে আল্লাহ। আবারও বললাম, পুলক ভাই বিয়ে করতে চাচ্ছে খুব তাড়াতাড়ি, এটা আপনি জানেন? জানবো না কেন, আমি তো বিয়ের জন্য তাড়া দিয়েছি। আর কিছু জিজ্ঞেস করার সাহস করলাম না। সবাই তো জানে দেখছি, আর এদিকে আমার ক্ষুদ্র হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হচ্ছে। হায় রে, লাইফে প্রথম এইভাবে টং দোকানে চা খাচ্ছি। এই চা যে এত সুন্দর হবে জানা ছিল না। হোক না একদিন অন্য কিছু, যেটা আমাদের জন্য ক্ষতিকর, কিন্তু মনে আনে এক প্রশান্তি, যে প্রশান্তি কোটি টাকায় পাওয়া যায় না। হঠাৎ সামনে একটা পাজেরো জিপ দাঁড়ালো। হঠাৎ এমন জায়গায় থামায় আমি আর প্রহর ভাই থতমত খেয়ে গেলাম। যখন সেই কার থেকে একটা সুন্দরী ফর্সা মেয়ে বের হলো, তখন আমি বিস্ময়ে হা হয়ে গেলাম। এত সুন্দর মেয়ে পৃথিবীতে আছে, কিন্তু দেখে তো মনে হচ্ছে বিরাট বড়লোক। তো এই টং দোকানে কি করে?
হঠাৎ দেখি মেয়েটা দৌড়ে এসে প্রহর ভাইকে জড়িয়ে ধরলো। ঘটনার আকস্মিকতায় প্রহর ভাইয়ের হাতের গরম চা ছিটকে এসে আমার হাতে পড়লো। চাটা অত্যন্ত গরম হওয়ার কারণে মুখ দিয়ে আপনা আপনি আহ শব্দটা বেরিয়ে গেল। সাথে সাথে আমার হাতের চাটাও নিচে পড়ে গেল। আমার মুখ থেকে শব্দটা শোনা মাত্র প্রহর ভাই মেয়েটাকে দ্রুত সরিয়ে দিলেন। আমার দিকে তড়িৎ বেগে এসে বললেন, কি হয়েছে তোর? লেগেছে কোথাও? স্পিক আউট ননসেন্স। চিৎকার করে কথাটা বললেন প্রহর ভাই। তার কণ্ঠে একই সাথে ভয় আর রাগ। ওনার সেই ভয়ঙ্কর আখি পল্লবের দিকে তাকিয়ে মুহূর্তের কথা বলার শক্তি হারিয়ে ফেললাম। মনে হয় চোখ দিয়েই আমাকে কথা না বলার অপরাধে ভস্ম করে দিবে। তখন ওই মেয়েটা বলে উঠলেন, তোমার মাথা ঠিক আছে প্রহর? তুমি এই রাস্তায় চা খাচ্ছ আর এই 2 টাকার মেয়ের জন্য এত রাফ বিহেভ করার কি আছে? আর ইউ ক্রেজি? প্রহর ভাই গর্জে উঠে বললেন, ইয়া, আই এম ক্রেজি। তুই এক্ষুনি এই জায়গা থেকে লিভ নে, আদারওয়াইজ আই উইল কিল ইউ। মেয়েটা অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, কতবার ফোন করেছি জানো, আর তুমি এভাবে কথা বলছো কেন? তুই যাবি কি না? আমি চাইতেছি না রাস্তায় কোনো মেয়ের গায়ে হাত তুলি। প্রহর ভাইয়ের চাহনিতে এক হিংস্রতা আমি আগে কখনো দেখিনি। মেয়েটাও কপট ট্রাক দেখিয়ে সেখান থেকে কেটে পড়ল। অতঃপর প্রহর ভাই সজোরে আমার দিকে আসলেন আর গায়ে সব শক্তি দিয়ে চড় মারলেন। মুহূর্তের ঘটনায় বিস্ময়ে ভয়ে আতঙ্কে স্তব্ধ হয়ে গেলাম আমি। কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। এত স্পিডে থাপ্পড় আমি কখনোই খাইনি। উনি আরো একটা থাপ্পড় মারতে উদ্যত হলেন। এমন সময় সেখানে প্রেম তার সুজুকি জিক্সার নিয়ে আসলো। আর প্রেমকে দেখে প্রহর ভাই থেমে গেলেন। আমি বুঝতেই পারলাম না কেন আমি থাপ্পড় খেলাম, আর এই মেয়েটাই বা কে। এই সন্ধ্যার সব মানুষের রঙিন মুহূর্তে আমার লাইফে যেন অন্ধকার নেমে আসলো। দু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। শীতের শেষ, তবু ওই শেষ সময় শীতটা যেন একটু জেগেই বসলো। কম্বলের নিচ থেকে ওঠা দায়। সকাল 6টায় ঘুম থেকে উঠল প্রহর। রাত 2টোর সময় ঘুমিয়ে সকাল 6টায় ঘুম থেকে ওঠা কতটা কষ্টকর তা হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। সারা রাত জেগে পড়াশোনা করা আর দিনের বেশিরভাগ সময় দরকারে বাইরে কাটায় সে। কিন্তু ইদানিং রোশনির সাথে দেখা হচ্ছে না। সেদিন ওকে থাপ্পড় মারার পর থেকে অপরাধ বোধে ভুগছে। রোশনি নিজেও নিজেকে হাইড করার চেষ্টা করছে। কি অসহ্য যন্ত্রণা। আজ 20 ফেব্রুয়ারি, প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। এই 7টা দিনে রোশনি প্রহরের সামনে এসে দাঁড়ায়নি। অবশ্য দাঁড়ানোর কোনো কারণও দেখছি না। প্রহর ফজরের নামাজটা পড়ে নিল। ফোন করলো তারপর তার পুলক ভাইকে। আজকে ঐশীকে দেখতে যাওয়ার কথা। গতকাল রাগের বশে সরাসরি না করে দিয়েছিল প্রহর, কিন্তু আজ মনে হচ্ছে রোশনির সাথে দেখা করা খুব জরুরি। যদিও এমনিতেই ওদের বাসটা যাওয়া যায়, কিন্তু বারবার একজন যুবতী মেয়ের বাড়ি যাওয়াটা দৃষ্টিকটু। কয়েকবার রিং হওয়ার পর পুলক ভাই ফোন ধরলো। প্রহর বলল, ঘুমে ডিস্টার্ব করলাম বোধহয়। আজকে কি সত্যি ঐশীকে দেখতে যাবা? পুলক ঘুমু ঘুমু কণ্ঠে বলল, হ্যাঁ, তোমাকে তো বলা হলো আমাদের সাথে আসো, তাও তো রাজি হলে না। সমস্যা নেই ভাই, আজ যেতে পারবো। আসার সময় মামা মামিকে নিয়ে আমাদের বাসায় উঠিও আগে, ঠিক আছে? ওকে, থ্যাঙ্কস ফর জয়নিং আস। কথা বলার পর ফোন কাটল প্রহর। রোশনির সামনে কিভাবে দাঁড়াবে, কিভাবে তার রাগ ভাঙানো যায়, সেই চিন্তায় বিভোর হলো সে। শুধু বয়সে বড় হলেই সবসময় প্রেয়সীর ওপর কর্তৃত্ব থাকে না। কর্তৃত্ব রাখতে হলে তার মন জুগিয়ে চলতে হয়, না হলে ছোট্ট রমণীর আকাশ সমান অভিমানে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। সেখান থেকে উদ্ধারের সদুপায় আবিষ্কার হয়নি, ভয়ঙ্কর যন্ত্রণা। সকাল থেকেই নিজেকে সাজাতে ব্যস্ত ঐশী। সকাল সকাল ঘুম থেকে উঠেই বারবার আয়নায় নিজেকে দেখছে সে। পার্লারে 2টো মেয়ে এসে দক্ষ হাতে সাজিয়ে দিচ্ছে তাকে, আর হাতে মেহেদি লাগানোর কাজটা আমিই করে দিচ্ছি। এ যেন বিয়ের আগেই প্রস্তুতিমূলক বিয়ে। উত্তেজনায় হাত পা রীতিমতো কাঁপছে ঐশীর। সাথে এক আকাশ ভালো লাগা আর বিষণ্ণতায় অনুভূতিগুলো কেমন ফ্যাকাশে হয়ে কর্পূরের মতো উড়ে যাচ্ছে। পাশে বসে গভীর মনোযোগ দিয়ে আমার মেহেদি দেওয়ার কাজ নিরীক্ষণ করছে প্রেয়সী। কিছুক্ষণ পর বোর্ড লাগায় আমারটা ফোন হাতে দিল সে। সদ্য ফোন চালানো শিখতে যাওয়া প্রেয়সী শুরুতেই কল লিস্টে ঢুকলো। উদ্দেশ্য তার প্রহর ভাইকে ফোন দিয়ে জানানো যে রশ্মি আপু মেহেদি দিচ্ছে ঐশী আপু। ঘটনাটা অতি সিরিয়াস। শুরুতেই ডায়ালে গিয়ে মুখস্থ নাম্বারটা লিখেই কল করলো সে। সামনে আসলো খাটাস নাম। এটা আবার কি নাম? যাই হোক, প্রহর ভাই ফোনটা সাথে সাথে ধরে বললেন, তুই ফোন ধরছিস না কেন? কখন থেকে ফোন দিচ্ছি জানিস?
প্রহর ভাইয়ের কাট কাট গলা শুনে হাসি মিশ্রিত হলো প্রেয়সীর। সে হাস্যোজ্জ্বল স্বরে বলল, আমি প্রেয়সী দাদা ভাই, একটা ভয়াবহ খবর জানতে ফোন করেছি। সেটা হচ্ছে ঐশী আপু মেহেদির কালার বেগুনি হলো কেন, অথচ আমারটা লাল। ঠিক তখনই আমার কানে গেল কথাটা। প্রেয়সীর মুখ থেকে দাদাভাই নামটা শুনে মনটা বিষাক্ত হয়ে উঠল আরো। আমি রক্তিম স্বরে বললাম, ফোনটা কাটো প্রেয়সী, না হলে তোকে আজ শেষ করে ফেলবো। ফোন দে। শেষের কথাটা এতটাই উচ্চস্বরে বললাম যে রুমের বাকি কয়েকজন ভয় কেঁপে উঠল। প্রেয়সী গুটিয়ে যাওয়া হাতে ফোনটা দিয়ে কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে গেল। আমি জানি এখন মা আমার রুমে বিচার নিয়ে আসবে, কেন প্রেয়সীকে মারলাম, কি ওর অপরাধ, হ্যান ত্যান। এদিকে এখনো প্রহর ভাই লাইনে আছে। আমি বিছানা থেকে ফোনটা নিয়েই বললাম, প্রেয়সী ফোন করেছিল আর আমার নাম্বার থেকে ডিস্টার্ব করার জন্য দুঃখিত, আল্লাহ হাফেজ। প্রহর ভাই সাথে সাথে শান্ত স্বরে বললেন, আমি আসছি পুলক ভাইয়ের সাথে। প্রস্তুত তো তুই? এত রাগ শরীরের জন্য ক্ষতিকর। আমি কোনো কথা বললাম না, কথা বলতে ইচ্ছে করছে না। মানুষটার প্রতি দিন দিন ঘৃণা যেন বেড়েই চলেছে। রাগ হয় কিন্তু রাগ প্রকাশ করার রয়ে থাকেন। আমি ওনার মতো পাষাণ মনের মানুষ না যে সময় নেই অসময়ে মেরেই চলে যাব। ভাগ্যিস সেদিন প্রেম এসেছিল সময় মতো, না হলে নিজের গার্লফ্রেন্ডের জন্য মেরেই ফেলতো আমায়। একটা তাচ্ছিল্য হাসি দিয়ে ফোনটা রেখে কাজে মন দিলাম। জীবন অদ্ভুত। নদীর ধারে আপন মনে সিগারেট টানছে প্রেম। যদিও সিগারেট নিয়মিত খাওয়া হয় না, সবটা মুডের উপর নির্ভর করে। আজ মুড সিগারেট খাওয়ার সাথে ম্যাচিং হয়েছে। হাতে ব্ল্যাক কালারের গিটার, একটা গান গাওয়া হবে, মন খারাপের একটা গান। হাতের সিগারেটটা নদীর স্রোতে ভাসিয়ে দিয়ে গান ধরল সে। হঠাৎ করে গানটা থামিয়ে দিল প্রেম। মুড নেই, এখন আর গান গাওয়া হবে না। গিটারটা নিয়ে উঠে পড়বে এমন সময় সামনে দাঁড়ালো একটা মেয়ে। আরে, এটা তো সেই দিনের মেয়েটা যে আমার অ্যাক্সিডেন্টের সময় আমার সামনে ছিল। মেয়েটা হেসে বলল, ভয় নেই, আজ আর বলবো না আপনি আমার পিছু পিছু এসেছেন, বরং আমি আপনার গান শুনে থেমে গেলাম। ও আচ্ছা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? বাই দ্য ওয়ে, আমার নাম আফিয়া বিনতে সারা। আপনি তো প্রেম, তাই না? আলহামদুলিল্লাহ, হ্যাঁ আমি প্রেম। আপনার নামটা সুন্দর। আপনারটাও। কিছুক্ষণের মধ্যে সূর্যটা তেজ হারিয়ে বিলুপ্ত হবার উপক্রম হলো। প্রেম বাইকের চাবিটা হাতে নিয়ে বলল, উঠে পড়ুন, আমি মেন রোডে নামিয়ে দিব। এই জায়গাটা তেমন ভালো না। ভয় পাচ্ছেন নাকি? ভয় পাবেন না, আমি আপনার ভাইয়ের মতো না, নিশ্চিন্ত থাকুন। নিজের ভাইয়ের নামে এমন গুণগান শুনে সারা কপট রাগ দেখিয়ে বলল, আপনি বারবার আমার ভাইকে টানেন কেন? আপনি নিজেও তো আমার সাথে ফ্ল্যাট করার চেষ্টা করছেন। নিজেকে সাধু হিসেবে শো অফ করার কারণ নেই। প্রেম হালকা হেসে বলল, মেয়েদের সাথে যেসে কথা বলা আমার সিলেবাসে নেই। এটা আমার ভাইয়ের থেকে শেখা। মেয়েরা হচ্ছে দুর্বলতা, সেই দুর্বলতাটুকুও আমার নেই, কিন্তু আমার ভাইয়ের আছে। তাই একটা মাত্র দিক দিয়ে ভাইয়া পিছিয়ে আছে, আর আমার মতো এত বেপুরা হতে পারে নাই। আশা করি চিরদিন মনে থাকবে। আর জায়গাটা ভালো না, সাবধানে ফিরবেন। আল্লাহ হাফেজ। সাথে সাথেই বাইক স্টার্ট করে তীব্র গতিতে ধুলো উড়িয়ে বা জায়গাটা ত্যাগ করলো প্রেম। কিছুক্ষণ পর আলো কমে এলো। আলো নিভলেই এই শহর চেনা যায়। শহরের ভদ্র মানুষদের আড়ালে লুকিয়ে থাকা মুখোশটা খুলে যায়। সবার ভয় লাগছে এখন। আসলে এই জায়গাটা কেমন ভয়ানক। বেরিয়ে যাব কখন আল্লাহ? কোন শখে যে এই উঠলাম বাইকে। ঐশীকে দেখতে এসেছে পুলক ভাই, সাথে এসেছে ওনার বাবা মা, প্রহর ভাই আর আন্টি। আঙ্কেল হয়তো অফিসে, তাই আসতে পারে নাই। প্রহর ভাই আসার পর থেকে নিজের রুমের ভেতর বন্দি রেখেছি। কোনোভাবেই ওনার সামনে দাঁড়ানো যাবে না। ওনার মুখ আমি দেখতেই চাই না, কিন্তু সে আশা সম্ভবত দুরাশা। কিছুক্ষণের মধ্যেই আমার আম্মি যান আমার ডাক দিলে, কিন্তু আমি তো বের হব না। বের হলেই শরবত দেওয়ার বাহানা হলেও প্রহর ভাইয়ের সামনে যেতে হবে বোধহয়।
কোনোভাবে আম্মিকে ম্যানেজ করলাম, কিন্তু ঘটলো এক বিপত্তি। প্রহর ভাই যখন নিজে এসে বাইরে আমাকে ডাকলেন, তখন ভয়ে হাত পা ঠান্ডা হবার উপক্রম হলো। কিছুক্ষণ পর উনি থেমে গেলেন আর আমি যেন প্রাণ ফিরে পেলাম। কিন্তু শেষ হাসিটা উনিই হাসলেন। ব্যালকনির সরু রাস্তা দিয়ে ছাদ থেকে রুমে ঢুকে যায়। দরজাটা আজকেও খোলা থাকায় সেই রাস্তা দিয়ে প্রহর ভাই আমার রুমে ঢুকলেন। রুমের লাইট অন করার সাথে সাথেই চমকে উঠলাম। যে মুখটা দেখবো না বলে এত কাহিনী করলাম, শেষ পর্যন্ত দেখতেই হলো। পরনে সেদিনের ড্রেস আপ। উনি কি চায়? সেদিনের ড্রেস আপ দেখিয়ে কি আবার মনটা তিতিয়ে তুলতে চান? আমি বিরক্ত স্বরে বললাম, লজ্জা লাগছে না? লজ্জা করে না বিনা অনুমতিতে একটা মেয়ের রুমে ঢুকতে? এতদিন ভাবতাম আমি নিজেই শুধু নির্লজ্জ, তাই তো আপনার মতো পাষাণ মানুষের হাতের মার খাওয়ার পরেও আপনাকে সম্মান করেছি। কিন্তু আপনি সেই স্থানটা ধরে রাখতে পারলেন কই? প্রচন্ড রাগের মাথায় কথাটা বলেই জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। উনি আমার দিকে এগিয়ে এসে হাতে একটা নীল কাগজ আর একটা নীল শাড়ি ধরিয়ে দিলেন। রুমের লাইটটা অফ করে এসে বললেন, বল, কি বলবি বল, আজ তোর সব কথা শুনবো। আমার জন্য এই 7টা দিন তোর মনের মধ্যে কি ভয়ানক রাগ জমে আছে, সব আমার উপর ঝাড়। লাইটটা অফ করলাম, কারণ রাগলে তোকে আরো সুন্দর লাগে। একটা গান আছে না, রাগলে তোমায় লাগে আরো ভালো, ঠিক ওরকম। এমন সুন্দর মুহূর্তে তোর দিকে তাকানো পাপ। এই ভয়ানক পাপটা এখন করা উচিত হবে না। আমি মানুষটার দিকে ছলছল দৃষ্টিতে তাকালাম। এই মুহূর্তে কি বলা উচিত জানি না। কখনো আমার মাঝে এমন সুন্দর মুহূর্ত আসেনি। আশ্চর্য, আমি রাগ করতে পারছি না কেন? এমন হুট করে রাগ হারিয়ে যাওয়ায় নিজের প্রতি ভীষণ বিরক্ত হয়ে গেলাম। ভীষণ রকম বিরক্ত। চলবে।